সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের বিষয় গণিত, প্রোগ্রাম অনার্স প্রথম বর্ষ, কোর্স কোড 213705, কোর্সের নাম লিনিয়ার অলজেব্রা, লেকচার নম্বর 4, লেকচারের শিরোনাম যোগাশ্রয়ী সমীকরণ জোট। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, সরকারি বিএম কলেজ, বরিশাল। এবং আমার সাথে যোগাযোগের জন্য সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে, প্রয়োজনে তোমরা এখানে ব্যবহার করতে পারবে। তো আমরা শুরু করছি যোগাশ্রয়ী সমীকরণ জোট। লিনিয়ার অলজেব্রা মূল আলোচনা এখান থেকে শুরু। আমরা এতদিন লিনিয়ার অলজেব্রা বোঝার জন্য যে প্রিপারেশন নেওয়ার দরকার ছিল, সেজন্য আমরা 3টা লেকচার এর আগে শেষ করেছি। তো এই অধ্যায়ের এই আজকে যে লেকচার, তার শিখন ফল। এই অধ্যায়ের শেষে শিক্ষার্থীরা রৈখিক সমীকরণ কি তা বলতে পারবে, রৈখিক সমীকরণ জোট ব্যাখ্যা করতে পারবে, রৈখিক সমীকরণ জোটের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, রৈখিক সমীকরণ জোটের সমাধান আলোচনা করতে পারবে এবং কতিপয় গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে পারবে। তো আজকে প্রথমে আমরা কিছু সংজ্ঞা দেখব এবং সংজ্ঞার পরে আমরা পরবর্তীতে কিছু সমস্যার সমাধান করব। প্রথমে আসে রৈখিক সমীকরণ কাকে বলে। রৈখিক সমীকরণের আরো নাম আছে। রৈখিক সমীকরণ আমরা যোগাশ্রয়ী সমীকরণ বলি, বা একঘাত বিশিষ্ট সমীকরণ বলি, অথবা রৈখিক সমীকরণ। ইংলিশে আমরা বলি লিনিয়ার ইকুয়েশন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাকে বলে আমরা দেখি। লিনিয়ার ইকুয়েশন a1 x1 a2 x2 a1 x1 plus a2 x2 plus an xn equal to b আকারের সমীকরণকে রৈখিক সমীকরণ বলে। অর্থাৎ দেখো, এখানে আমার একটা চলক, একটা ধ্রুবক, একটা একঘাত চলক, একটা ধ্রুবক, একটা একঘাত চলক, এটা গুণ হবে, তারপরে যোগ হবে, ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক। এরকম সমীকরণকে আমরা বলি রৈখিক সমীকরণ, যেখানে a1 a2 an এবং b এরা হচ্ছে বাস্তব সংখ্যা, এবং x1 x2 xn এরা হলো n সংখ্যক চলক। আমরা যখন উদাহরণ দেব তখন তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। যেমন 2x plus 3y minus 4z equal to 9, রৈখিক সমীকরণ একটা বৈশিষ্ট্য আমি তোমাদেরকে বলছি। রৈখিক সমীকরণে যতগুলো চলক থাকবে, প্রতিটি চলকের পাওয়ার ফিক্স করা। প্রতিটি চলকের পাওয়ার কত হবে? 1 হবে। এবং এই দেখো, x একটা চলক, y একটা চলক, z একটা চলক, প্রতিটি চলকের পাওয়ার কত? 1, এটা ফিক্স করা। এবং চলকের সাথে কি ধ্রুবক কি আছে? চলকের সাথে একটা বাস্তব সংখ্যা, এই চলকের সাথে একটা বাস্তব সংখ্যা 3, x এর সাথে বাস্তব সংখ্যা 2, y এর সাথে বাস্তব সংখ্যা 3, z এর সঙ্গে বাস্তব সংখ্যা -4 গুণাকারে আছে, এবং ডান পাশে একটা বাস্তব সংখ্যা আছে। তাহলে a1 x1 a2 x2 an xn ইকুয়াল টু b, এই আকারের সমীকরণকে আমরা বলছি রৈখিক সমীকরণ। তাহলে প্রশ্ন হচ্ছে যে স্যার, রৈখিক সমীকরণ হবে না কোনগুলো? সকল সমীকরণ তো রৈখিক সমীকরণ না। হ্যাঁ, সেজন্য আমাদের এই কথা মনে রাখতে হবে যে কোন সমীকরণে যদি ত্রিকোণমিতিক ফাংশন থাকে, লগারিদমিক ফাংশন থাকে, সূচকীয় ফাংশন থাকে, বা চলকের রুট থাকে, সেটা বর্গমূল, কিউবিক রুট, যাই হোক না, তাহলে সেটা কি হবে না? রৈখিক সমীকরণ হবে না। আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো, যে এই সমীকরণগুলো রৈখিক সমীকরণ না। যেমন এখানে কিন্তু x এর পাওয়ার কত? দেখো, এখানে কিন্তু x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, z এর পাওয়ার 1, কিন্তু এটা রৈখিক না।
কেন রৈখিক না? যেহেতু যেহেতু এটা হলো ত্রিকোণমিতিক ফাংশন cos x sin x sin, ত্রিকোণমিতিক ফাংশন cos sin cosine sin এগুলো আছে। আবার দ্বিতীয় সমীকরণে দেখো এখানে লগারিদমের ফাংশন আছে, ন্যাচারাল লগারিদম বা সাধারণ লগারিদম যেটাই হোক না কেন, এখানে লগারিদমের ফাংশন আছে। তারপরে দেখো তৃতীয় সমীকরণটা দেখো, এখানে কি আছে? এক্সপোনেনশিয়াল ফাংশন, সূচকীয় ফাংশন e⁻x আছে। এবং চতুর্থ যে সমীকরণটা আছে সেখানে আমার √x অর্থাৎ x⁻½ পাওয়ারটা হচ্ছে ভগ্নাংশ আছে। সেজন্য এটা কি হবে না, এখানে যে কটা আছে একটাও রৈখিক সমীকরণ হবে না। তাহলে বিষয়টা বুঝতে পেরেছো যে লিনিয়ার ইকুয়েশন বা রৈখিক সমীকরণে ত্রিকোণমিতিক ফাংশন থাকতে পারবে না, লগারিদমের ফাংশন থাকতে পারবে না, তারপরে সূচকীয় ফাংশন থাকতে পারবে না, এবং কোন চলকের রুট, সেটা স্কয়ার রুট কিউবিক রুট যাই হোক না কেন সেটা থাকতে পারবে। এগুলো আমাদের রৈখিক সমীকরণ হবে। এরপরে হচ্ছে সমমাত্রিক রৈখিক সমীকরণ। সমমাত্রিক রৈখিক সমীকরণটা কি দেখো, আমরা জানি যে আমরা পড়েছি যে a1x1 a plus a2x2 plus an(xn) = b, এই আকারের সমীকরণটা হচ্ছে কি সমীকরণ? রৈখিক সমীকরণ। কারণ এই b এর মান যদি শূন্য হয়, অর্থাৎ ডান পাশে যে ধ্রুবকটা আছে সেই ধ্রুবকটার মান যদি শূন্য হয় তাহলে আমরা সেটাকে বলবো সমমাত্রিক রৈখিক সমীকরণ। এখানে একটা দেখো, আমরা যদি উদাহরণটা একটু দেখি, উদাহরণ হচ্ছে যে 2x + 3y - 4z = 0, ডান পাশে b এর মান 0। এখানে দেখো সমমাত্রিক মানে হচ্ছে মাত্রা সমান। একটা সমীকরণে যতগুলো চলক থাকবে, যতগুলো পদ থাকবে, প্রতিটি পদের চলকের মাত্রা যদি সমান হয় তাহলে সেটা হবে সমমাত্রিক সমীকরণ। সাথে সাথে যদি চলকের পাওয়ার 1 হয় তাহলে হবে রৈখিক সমীকরণ। তাহলে সমমাত্রিক রৈখিক সমীকরণ বলতে কি বুঝি? যে সমমাত্রিক রৈখিক সমীকরণে যতগুলো পদ থাকবে ততগুলো পদে প্রতিটি চলকের পাওয়ার কত হবে? 1 হবে। এই প্রতিটি চলকের পাওয়ার 1 মানে সমান, 1 এর জন্য রৈখিক আর সমান হওয়ার কারণে সমমাত্রিক। এবার হচ্ছে অসমমাত্রিক রৈখিক সমীকরণ। ডান পাশে যে বি ছিল সেই বি এর মান যদি শূন্য না হয়, অর্থাৎ এই যে ডান পাশে বি, সেই বিটার মান কি? শূন্য না। এই যে বি এর মানটা শূন্য না, এই জন্য এটাকে আমরা বলছি অসমমাত্রিক রৈখিক সমীকরণ। যেমন একটা উদাহরণটা দেখো, 2x + 3y - 4z = 5, এখানে বি এর মান হলো 5, এটা হচ্ছে অসমমাত্রিক। আসলে দেখো অসমমাত্রিক বলার কারণ কি, এখানে মোট কয়টা পদ আছে? 2x একটা পদ, 3y একটা পদ, -4z একটা পদ, 5 একটা পদ। এখানে দেখো বাম পাশে যে তিনটা পদ আছে প্রতিটি পদের মাত্রা কিন্তু 1, কিন্তু ডান পাশে 5, এখানে x এর পাওয়ার কত? 0, বা y এর পাওয়ার কত? 0, বা z এর পাওয়ার কত? 0। তাহলে একটা পদে কিন্তু ঘাত বা পাওয়ার 0, আর একটা তিনটা হচ্ছে 1। এর মানে কি ঘাতগুলো সমান না, তিনটা পদে 1 আর একটা পদে 0। তাহলে এখানে পদগুলোর পদে, প্রতিটি পদে যে চলকগুলো আছে চলকের মাত্রা কি? অসমান। সেজন্য এটা হচ্ছে অসমমাত্রিক রৈখিক সমীকরণ। এবার হচ্ছে রৈখিক সমীকরণ জোট। কতগুলো রৈখিক সমীকরণ যদি আমরা একসাথে নিই, একাধিক রৈখিক সমীকরণ মিলে কি হবে? সমীকরণ জোট। জোট মানে কিন্তু সিস্টেম। সিস্টেম মানে হচ্ছে যেখানে একাধিক রৈখিক সমীকরণ থাকে, কিন্তু একাধিক রৈখিক সমীকরণ থাকলেই কিন্তু জোট হবে না। জোট হওয়ার জন্য শর্ত কি? একাধিক সমীকরণ যেগুলো থাকবে তাদের যদি প্রত্যেকটা সমীকরণে একই চলক থাকে, যেমন একই চলক বিশিষ্ট কতিপয় রৈখিক সমীকরণকে রৈখিক সমীকরণ জোট বলে। যেমন এখানে কয়টা সমীকরণ আছে? 1 2 3। এটা কিন্তু রৈখিক সমীকরণ, কারণ এখানে x y z এর পাওয়ার 1, এখানে চলকের পাওয়ার 1, এখানে চলকের পাওয়ার 1, চলকের পাওয়ার 1, সেজন্য রৈখিক সমীকরণ হয়ে গেল। কিন্তু জোট যদি হতে হয় তাহলে এখানে চলক কি? x y z, এখানেও চলক x y z, এখানেও চলক x y z, সেজন্য এটা হচ্ছে রৈখিক সমীকরণ জোট। রৈখিক সমীকরণ জোট হওয়ার জন্য দুটো শর্ত মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে একাধিক রৈখিক সমীকরণ একসাথে থাকতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে অবশ্যই প্রতিটি সমীকরণের চলকগুলি একই হতে হবে। যেমন আমি এখানে যদি লিখে দিতাম, তৃতীয় সমীকরণে যদি লিখতাম p + 7q - 6r, তাহলে এটা কিন্তু রৈখিক সমীকরণ, কিন্তু তিনটা মিলে জোট হতো না, কারণ এখানে তখন চলক হয়ে যেত pqr। এবারে আমরা দেখব একঘাত বিশিষ্ট রৈখিক সমীকরণ জোটের ইকেলন আকার।
খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই ইচেলান আকার হচ্ছে, তুমি যখন প্রথম যে এই চ্যাপ্টার থেকে যত চ্যাপ্টার আছে গুরুত্বপূর্ণ অনেকগুলো চ্যাপ্টার আমাদের সামনে পড়তে হবে। এই প্রত্যেকটা চ্যাপ্টারে যে অঙ্কগুলি আছে, আমাদের যে বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে, সেই ইচেলান আকার ছাড়া তুমি করতে পারবে না। সেজন্য ইচেলান আকারটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে ইচেলান ম্যাট্রিক্স করেছিলাম সেটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে, আর ইচেলান আকার এটা হচ্ছে সমীকরণের ক্ষেত্রে। দুটোর থিম একই, চিন্তা একই। দেখো আমরা কিভাবে সংজ্ঞা দিচ্ছি। ইচেলান আকার বা ইচেলান ফর্ম, কোন একটি রৈখিক সমীকরণ জোট ইচেলান আকারে আছে বলা হবে যদি প্রথম সমীকরণ ব্যতীত অন্যান্য সমীকরণ সমূহের যে কোনোটির প্রথম চলক উহার পূর্ববর্তী সমীকরণের প্রথম চলকের ডান দিকে থাকে। আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই যাই, তাহলে তোমার ক্লিয়ার হবে। আচ্ছা, তো খেয়াল করো, এই যে সমীকরণ জোটটা দেওয়া আছে, এখানে একাধিক রৈখিক সমীকরণ আছে, সেজন্য হচ্ছে এটা একটা সমীকরণ জোট। মানে এটা ইচেলান আকারে আছে কিনা আমরা একটু চেক করব। চেক করার জন্য তো কি করতে হবে, দেখো, প্রতিটি সমীকরণে প্রথম চলক আমাকে চিহ্নিত করতে হবে। তাহলে প্রথম সমীকরণের প্রথম চলক হলো এক্স, দ্বিতীয় সমীকরণের প্রথম চলক হলো ওয়াই, তৃতীয় সমীকরণের প্রথম চলক হলো জেড। তাহলে দেখো, প্রথম সমীকরণ ব্যতীত বলছে কেন? প্রথম সমীকরণ ব্যতীত বলছে এই কারণে যে প্রথম সমীকরণের আগে তো আর কোনো সমীকরণ নেই, সেজন্য বলছে যে প্রথম সমীকরণ ব্যতীত। তাহলে দেখো, দ্বিতীয় সমীকরণের প্রথম চলক কোথায় আছে? তার আগের সমীকরণ। দ্বিতীয় সমীকরণের প্রথম চলক তার আগের সমীকরণের যে প্রথম চলক তার ডান দিকে আছে। তৃতীয় সমীকরণের প্রথম চলক তার আগের সমীকরণের কোথায় আছে? ডান দিকে আছে। তাই এটা হচ্ছে আমাদের ইচেলান আকার। আমরা আরো সামনে উদাহরণ দেব। এটা হচ্ছে একটা ইচেলান আকার। এবারে আমরা দেখি, খুবই গুরুত্বপূর্ণ, অঙ্ক করার সময় কাজে লাগবে। পিভট ভ্যারিয়েবলস, একটা হচ্ছে ফ্রি ভ্যারিয়েবলস। পিভট, পিভট এটা PIVOT, পাইভট বা পিভট উচ্চারণ হয়, কিন্তু আমরা উচ্চারণ করব PIVOT, পিভট ভ্যারিয়েবলস। আর হচ্ছে ফ্রি ভ্যারিয়েবল। আমরা একটু সংজ্ঞা দেই। দেখো, কোন একটি রৈখিক সমীকরণ জোটকে ইচেলান আকারে রূপান্তরের পর উহার যে প্রথম চলক সমূহ তাদেরকে আমরা বলি পিভট ভ্যারিয়েবলস, এবং প্রথম চলক এই পিভট ভ্যারিয়েবল বাদে যদি কোনো চলক থাকে সেটাকে আমরা বলি ফ্রি ভ্যারিয়েবল। আমরা একটা উদাহরণ দিয়ে দেখাই, তাহলে ক্লিয়ার হবে। যেমন দেখো, এখানে এই সমীকরণ জোটটা কোথায় আছে? ইচেলান আকারে আছে। কি করে বুঝলাম যে এখানে প্রথম চলক তার আগের প্রথম চলকের ডান দিকে আছে, ডান দিকে আছে। বা এখানে এক্স এর নিচে কোনো এক্স নাই, ওয়াই এর নিচে কোনো ওয়াই নাই, জেড এর নিচে কোনো চলক নাই, জেড চলক নাই। তাহলে এখানে দেখো, ইচেলান আকারে নেওয়ার পর প্রথম যে চলক আছে, প্রথম চলকগুলোকে আমরা বলছি পিভট ভ্যারিয়েবল। এখানে প্রথম চলক হলো এক্স, এখানে প্রথম চলক হলো ওয়াই, এখানে প্রথম চলক জেড। ইচেলান আকারে রূপান্তরের পর প্রথম চলক যেগুলো সেগুলো হচ্ছে পিভট ভ্যারিয়েবল। তাহলে এখানে এক্স ওয়াই জেড হলো পিভট ভ্যারিয়েবল। কিন্তু মোট চলক কয়টা আমাদের এখানে? এখানে মোট চলক হচ্ছে তিনটা, একটা হচ্ছে এক্স, একটা ওয়াই, একটা জেড। তাহলে তিনটা চলক কি হয়ে গেল? পিভট ভ্যারিয়েবল হয়ে গেল। তিনটা চলক যেহেতু পিভট ভ্যারিয়েবল, তাহলে এখানে কোনো ফ্রি ভ্যারিয়েবল নাই। তাহলে ফ্রি ভ্যারিয়েবল কখন থাকে সেরকম একটা উদাহরণ আমরা দেখি। সেটা হচ্ছে পিভট ভ্যারিয়েবল এবং ফ্রি ভ্যারিয়েবলের উদাহরণটা আমরা একটু দেখি। দেখো, এখানে এটা কিন্তু ইচেলান আকারে আছে। কেমনে বুঝলাম? ওই যে এই এই যে পিভট ভ্যারিয়েবল তার আগেরটা ডান দিকে আছে, এই যে প্রথম চলকটা তার আগেরটা ডান দিকে আছে। তাহলে এখানে প্রথম চলক হলো সেই ইচেলান আকারে, এটা ইচেলান আকারে আছে। ইচেলান আকার ছাড়া কিন্তু পিভট ভ্যারিয়েবল বা ফ্রি ভ্যারিয়েবল কিছু বলা যাবে না। তাহলে এখানে ইচেলান আকারে নেওয়ার পরে এখানে মোট চলক কয়টা দেখো? এক্স ওয়াই জেড এস টি, এক্স ওয়াই জেড এস টি, মোট 5টা চলক আছে। কিন্তু প্রথম ইচেলান আকারের প্রথম চলক কয়টা? এক্স ওয়াই এস। তাহলে এই এক্স ওয়াই এস হচ্ছে পিভট ভ্যারিয়েবল। এখন মোট চলক থেকে তুমি পিভট বাদ দিয়ে দাও, এক্স ওয়াই জেড এস টি, এখান থেকে যদি এক্স ওয়াই এস বাদ দিই, থাকে কত? জেড এবং টি। এই জেড এবং টি হচ্ছে ফ্রি ভ্যারিয়েবল। এবং আমরা যখন অঙ্ক করব সেখানে ফ্রি ভ্যারিয়েবল কাকে বলবো আমরা? যে ভ্যারিয়েবল যে কোনো বাস্তব মান গ্রহণ করতে পারে সেটাকে আমরা বলছি পিভট ভ্যারিয়েবল, সরি ফ্রি ভ্যারিয়েবল। অর্থাৎ ফ্রি ভ্যারিয়েবল হচ্ছে স্বাধীন, তার মানে ইচ্ছা মতো যে কোনো বাস্তব সংখ্যা নেওয়া যাবে। এবার হচ্ছে রৈখিক সমীকরণ জোটের প্রকারভেদ।
রৈখিক সমীকরণ জোটকে আমরা ইংলিশে বলি এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, রৈখিক সমীকরণ জোট। প্রথমে আমরা রৈখিক সমীকরণ জোটকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে কনসিস্টেন্ট সিস্টেম, মানে সঙ্গত রৈখিক সমীকরণ জোট, সামনে এগুলো আমরা সংজ্ঞায়িত করব। আরটা হচ্ছে ইনকনসিস্টেন্ট সিস্টেম, অর্থাৎ অসঙ্গত রৈখিক সমীকরণ জোট। কনসিস্টেন্ট সিস্টেমটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ডিটারমিনেন্ট সিস্টেম, আরটা হচ্ছে ইনডিটারমিনেট সিস্টেম। তাহলে দেখো, প্রথমে আমরা বললাম যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস দুই প্রকার, একটা হচ্ছে কনসিস্টেন্ট সিস্টেম। কনসিস্টেন্ট সিস্টেম কাকে বলে? যে সমীকরণ জোটের সমাধান আছে সেটা হলো কনসিস্টেন্ট সিস্টেম। ইনকনসিস্টেন্ট সিস্টেম কাকে বলে? যে সমীকরণ জোটের কোনো সমাধান নেই, সেটা হচ্ছে ইনকনসিস্টেন্ট সিস্টেম। সেজন্য ইনকনসিস্টেন্ট সিস্টেমের ক্ষেত্রে আমরা পাবো নো সলিউশন, কোনো সমাধান থাকবে না। আবার কনসিস্টেন্ট সিস্টেম দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডিটারমিনেট সিস্টেম, যে সিস্টেমের একটি মাত্র সমাধান থাকবে, অনলি ওয়ান সলিউশন, সেটা হচ্ছে ইউনিক সলিউশন থাকবে, সেটাকে আমরা ডিটারমিনেট সিস্টেম। আর যদি কোনো সমীকরণ জোটের অসংখ্য সমাধান, অর্থাৎ একাধিক সমাধান, মানে হচ্ছে মোর দ্যান ওয়ান সলিউশন, একাধিক সমাধান অর্থাৎ হচ্ছে অসংখ্য সমাধান থাকবে, সেটা হচ্ছে আমাদের ইনডিটারমিনেট সিস্টেম। সঙ্গত রৈখিক সমীকরণ যেটাকে আমরা বলছি কনসিস্টেন্ট সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। যদি কোনো রৈখিক সমীকরণ জোটের সমাধান থাকে, সমাধান পাওয়া যায়, সেটা হচ্ছে রৈখিক সমীকরণ জোট। সমাধান থাকে মানে কি? সমাধান হয় একটা একক সমাধান আছে, একটি মাত্র সমাধান আছে, অথবা একাধিক সমাধান আছে। সমাধান পাওয়া গেলেই সেটাকে আমরা বলবো সঙ্গত রৈখিক। এবার অসঙ্গত রৈখিক সমীকরণ জোট, যে সমীকরণ জোটের কোনো সমাধান থাকে না, সমাধান নাই, তাকে আমরা বলবো অসঙ্গত রৈখিক সমীকরণ জোট। এবং অসঙ্গত রৈখিক সমীকরণ জোটকে যদি তুমি ইটারাল আকারে রূপান্তর করো, তাহলে একটা ফলস ইকুয়েশন পাওয়া যাবে। সেই ইকুয়েশনটা হবে এরকম: 0=3, 0=5, 0=9, অর্থাৎ বামপক্ষ ডানপক্ষ সমান না, এরকম একটা সমাধান পাওয়া যাবে, এই সমীকরণ পাওয়া যাবে, এটা আমরা বলি ফলস ইকুয়েশন। এখন দেখো, এই প্রশ্নগুলো কুইজ আকারে পরীক্ষা আসে, কখন রৈখিক সমীকরণ জোটের একক সমাধান থাকবে। তুমি একটা রৈখিক সমীকরণ জোটকে ইটারাল আকারে রূপান্তরের পর, কোথায় রূপান্তরের পর? ইটারাল আকারে রূপান্তরের পর যদি সমীকরণ সংখ্যা এবং চলক সংখ্যা সমান, তাহলে তখন থাকবে একক সমাধান। যেমন দেখো, আমরা একটা উদাহরণ দিচ্ছি। ধরো একটা সমীকরণ জোটকে আমি ইটারাল আকারে নিলাম, ঠিক আছে? ইটারাল আকারে নেওয়ার পরে এখানে সমীকরণ সংখ্যা কয়টা দেখো? 1, 2, 3, সমীকরণ সংখ্যা 3, চলক সংখ্যা কত? x, y, z, 3। তাহলে সমীকরণ সংখ্যা চলক সংখ্যা সমান, অতএব এই সমীকরণ জোট, প্রদত্ত সমীকরণ জোটের ইটারাল আকারে সমীকরণ সংখ্যা চলক সংখ্যা সমান, অতএব প্রদত্ত সমীকরণ জোটের কি আছে? একক সমাধান বা অনন্য সমাধান আছে। এখানে খেয়াল করো, আমাদের কিন্তু এই সমীকরণ জোটের সমাধান আছে সেটা আমি বলছি না, আমার একটা সমীকরণ জোট দেওয়া থাকবে, সেই সমীকরণ জোটের কি ধরনের সমাধান আছে আমরা কি করে চেক করব? ওই সমীকরণ জোটটাকে আমরা এই ফরম্যাটে নিয়ে আসবো, অর্থাৎ ইটারাল আকারে নিয়ে আসবো। ইটারাল আকারে নেওয়ার পরে আমরা যদি দেখি যে সমীকরণ সংখ্যা যত, চলক সংখ্যা ঠিক তত, তাহলে আমরা বলবো যে প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান আছে। একাধিক সমাধান, আমি একটা সমীকরণ জোট ইটারাল আকারে নিলাম, ইটারাল আকারে রূপান্তরের পর যদি দেখি আমরা যে সমীকরণ সংখ্যা কম, চলক সংখ্যা বেশি, তখন থাকবে মোর দ্যান ওয়ান সলিউশন। যেমন দেখো একটা উদাহরণ, এই যে এখানে আমাদের কয়টা চলক আছে? x, y, z, t, চারটা চলক আছে, কিন্তু সমীকরণ কয়টা? 1, 2, 3। তার ইটারাল আকারে রূপান্তরের পরে সমীকরণ সংখ্যা 3 এবং চলক সংখ্যা কত? 4। তাহলে সমীকরণ সংখ্যা কম, চলক সংখ্যা বেশি, অতএব প্রদত্ত সমীকরণ জোটের কি হবে? কি থাকবে? একাধিক সমাধান থাকবে। তাহলে এখানে দেখো, চলক সংখ্যা কয়টা বেশি? একটা বেশি। এই একটাকে আমরা বলছি স্বাধীন চলক। এবং স্বাধীন চলক কোনটা, এটা কিন্তু আমাদের বের করতে হবে অঙ্ক করার সময়, যে আমার এখানে মোট চলক হলো x, y, z, t, চারটা, তার মধ্যে পিফট মানে প্রথম চলক কয়টা? x, y, z, তিনটা। তাহলে x, y, z বাদ দিয়ে দিলে বাকি থাকে কত? t। এই টিটা হচ্ছে স্বাধীন চলক। এই
টি এর মান তুমি ইচ্ছে মতো ধরতে পারবে। আমরা যখন অঙ্ক করবো তখন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যদি ইচেলন আকারে নেওয়ার পরে সমীকরণ সংখ্যা চলক সংখ্যার চেয়ে কম হয়, সমীকরণ সংখ্যা কম চলক সংখ্যা বেশি, সেক্ষেত্রে একাধিক সমাধান। কখন রৈখিক সমীকরণ জোটের কোনো সমাধান থাকবে না? দেখো, কোনো রৈখিক সমীকরণ জোট ইচেলন আকারে নেওয়ার পরে যদি আমরা একটা ফলস ইকুয়েশন পাই, যেমন 0 ইকুয়াল টু a, মানে কি a 0 না, 0 ইকুয়াল টু 3, 0 ইকুয়াল টু -6, 0 ইকুয়াল টু 9, 0 ইজ ইকুয়াল টু 4, এরকম যদি কোনো ফলস ইকুয়েশন আসে, তাহলে আমরা বলবো ওই সমীকরণ জোটের কোনো সমাধান থাকবে না। শূন্য বা গুরুত্বহীন সমাধান। যদি কোনো রৈখিক সমীকরণ জোটের যতগুলো চলক, অর্থাৎ একটা সমীকরণ জোটকে আমি সমাধান করলাম, সমাধান করার পরে প্রতিটি চলকের মান যদি আমি 0 পাই, x এর মান 0, y এর মান 0, z এর মান 0, যতগুলো চলক আছে, 100 চলক আছে, 10টা চলক আছে, 5টা চলক আছে, প্রতিটি চলকের মান কত? 0। প্রতিটি চলকের মান যদি 0 হয়, তাহলে আমরা সেই সমীকরণ জোটটাকে আমরা কি বলবো? সেই সমীকরণ জোটটাকে বলবো আমরা গুরুত্বহীন, সেই সমীকরণ জোটে যে সমাধানটা আছে, সেই সমাধানটাকে আমরা বলবো শূন্য সমাধান অথবা গুরুত্বহীন সমাধান। আর যদি কোনো রৈখিক সমীকরণ জোটের প্রতিটি চলকের মান 0 পাওয়া যায়, কখন 0 পাওয়া যায়? সমাধান করে 0 পাওয়া যায়, তাহলে উক্ত সমাধানকে বলা হয় শূন্য সমাধান বা গুরুত্বহীন সমাধান। সমতুল রৈখিক জোট। ধরো আমি দুটো জোট সমীকরণ জোট নিলাম, অর্থাৎ আমি অঙ্ক করতেছি, আমি 5 নম্বর অঙ্ক করতেছি বইয়ের, আর 10 নম্বর অঙ্ক করতেছি, দুটো ভিন্ন ভিন্ন প্রবলেম, দুটো ভিন্ন ভিন্ন অঙ্ক, দুটি ভিন্ন ভিন্ন রৈখিক সমীকরণ জোট, কিন্তু ফলাফল দেখা গেল 5 নম্বর অঙ্কের রেজাল্ট হলো x এর মান 1, y এর মান 2, z এর মান 3। আবার 10 নম্বর অঙ্কের দেখা গেল x এর মান 1, y এর মান 2, z এর মান 3। অর্থাৎ অঙ্ক দুইটা কিন্তু ভিন্ন, রৈখিক জোট দুইটা কিন্তু ভিন্ন, কিন্তু তাদের সমাধান সেট বা সমাধান একই। তখন ওই সমীকরণ জোট দুইটিকে বলা হবে সমতুল। তাহলে আমাদের সংজ্ঞাটা কিভাবে দিচ্ছি দেখো, যদি দুইটি রৈখিক সমীকরণ জোটের একই সমাধান বা একই সমাধান সেট পাওয়া যায়, তবে উক্ত সমীকরণ জোটটাকে সমতুল রৈখিক জোট বলে। যেমন একটা দেখো জোট, একটা জোট, দুইটা রৈখিক জোট, তুমি যদি সমাধান করো, এখানে x এর মান y এর মান এখানে x এর মান দেখো 1 পাবে, এখানে y এর মান 1 পাবে, z এর মান 1 পাবে, এখানে x এর মান y এর মান z এর মান পাবে। এটা আমি কিভাবে তৈরি করলাম টেকনিক খেয়াল করো, এখানে সবগুলো যোগ করে দিবা, 1 যোগ 3 যোগ 1 5, 2 -3 + 4 3, এভাবে করেছি। তাহলে এই দুইটাকে দেখো, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যদি তুমি সমাধান করো, তাহলে সমাধান সেট কি পাবে? x এর মান 1 পাবে, y এর মান 1 পাবে, z এর মান 1 পাবে। তো দেখো অঙ্ক দুটো কিন্তু ভিন্ন, কিন্তু তাদের সমাধান সেট সেম। এইজন্য আমরা বলছি যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ জোট সমতুল। এবং আমরা কিভাবে লিখি? 1 is equivalent to 2, অর্থাৎ 1 নং 2 নং এর সমতুল। এবং এই সাইনটাকে আমরা বলছি সাইন অফ ইকুইভ্যালেন্স, সমতুল চিহ্ন। আচ্ছা, আমরা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমরা দেখি, প্রমাণ করো যে PQR এর যে কোনো মানের জন্য নিম্নলিখিত সমীকরণ জোটে একক সমাধান বা অন্য সমাধান বিদ্যমান। দেখো, এই একটা সমীকরণ জোট দেওয়া আছে, তোমাকে প্রশ্ন যদি করে একক সমাধান, অর্থাৎ একক সমাধান, তিনটা সমাধান এখানে, একটা হচ্ছে একক সমাধান, আরেকটা হচ্ছে একাধিক সমাধান, আরেকটা হচ্ছে সমাধান নেই। তোমাকে কি করতে হবে? তুমি যদি সিদ্ধান্ত নিতে চাও কোন ধরনের সমাধান আছে, সেক্ষেত্রে তোমাকে এই সমীকরণ জোটটাকে কোথায় নিতে হবে? ইচেলন আকারে নিতে হবে। তাহলে আমি এটাকে ইচেলন আকারে নেই। কেমনে নেবো দেখো? ইচেলন আকারে, ইচেলন আকারে নেওয়ার জন্য কি করতে হবে? যে এটাকে, এই যে x এর নিচে এই দুটোকে শূন্য করতে হবে। তাহলে আমরা করার জন্য কি করব? দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণ বিয়োগ করব, 2 দ্বারা গুণ করব। ওই যে ওখানে লিখলাম r দিয়ে, এখানে লিখবো l, l দিয়ে। l মানে হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, l2 ড্যাশ সমান সমান হচ্ছে l2 - 2l। প্রথম সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করে দ্বিতীয় সমীকরণ থেকে বিয়োগ করব। আবার প্রথম সমীকরণকে 3 দ্বারা গুণ করে
প্রথম সমীকরণ থেকে বিয়োগ করব। এখানে একটু একটু ভুল আছে, এখানে 3 হবে, 3l1 প্লিজ এখানে একটু 3l1 লিখতে হবে। তাহলে দেখো কিভাবে আসে, আমি একটু হিসাবটা দেখাই তোমাদের। যদি আমরা এটাকে 2 দ্বারা গুণ করি কত হয়? 2, এখানে 2 দ্বারা গুণ করলে হবে 4, মাইনাস মাইনাস প্লাস 4 3 7y, 2 দ্বারা গুণ করলে হবে 4 দুগুণে 8 মাইনাস 8 মাইনাস 1 মাইনাস 9z, 2 দ্বারা গুণ করলে হবে 2p q মাইনাস 2p, 3 দ্বারা গুণ করলে হবে 3x মাইনাস 3x 0, 3 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6 মাইনাস প্লাস 6 প্লাস 1 প্লাস 7, তারপর হচ্ছে 3 4 12, এখানে হচ্ছে মাইনাস 12, আর এখানে হচ্ছে প্লাস 2 মাইনাস 10, আর এখানে হবে r মাইনাস 3p। ইকুইভ্যালেন্ট, এখানে কিন্তু সমান চিহ্ন দেওয়া যাবে না, দিতে হবে সমতুল চাল। তো এটা আমরা আবার রিপিট করেছি, রিপিট করার পর দেখো এখানে আমরা কি করব, এখন L3 ড্যাশ এখান থেকে এইটাতে, এখানে যেহেতু এটা সেম, এখন আমরা এই 7y এর নিচে এটা শূন্য করে ফেলবো, এই 7টা ওইটাকে শূন্য করব। তো এটা থেকে এটা বিয়োগ করব, অর্থাৎ তৃতীয় সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণটাকে বিয়োগ করে দেব। তো বিয়োগ করলে কি হচ্ছে দেখো, যদি এটা থেকে এটা বিয়োগ করে দেই, 7y থেকে 7y গেলে কত থাকে? 0। 7y এটা থেকে যখন বিয়োগ করব প্লাস 9, আর এখানে হবে মাইনাস, তাহলে মাইনাস z, মাইনাস z। আবার ডান পাশে কি আছে, যখন এটা থেকে এটা বিয়োগ করব দেখো এখানে আর থাকবে, এখানে হচ্ছে মাইনাস কিউ হবে, আর মাইনাস 3p থেকে মাইনাস মানে প্লাস 2p গেলে থাকবে মাইনাস p। এই হিসাবটা একটু তোমরা বাসায় যদি আস্তে আস্তে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। তা দেখো এখানে আমরা ইচিলান আকারে নেওয়া হয়ে গেল, x এর নিচে সব আমরা কোনো x নাই, y এর নিচে কোনো y নাই, z এর নিচে কোনো z নেই। তাহলে এটা আমার ইচিলান আকার হয়ে গেল। এভাবে আমাদের ইচিলান আকারে নিতে হবে প্রত্যেকটা অঙ্কেই, যে আমরা x এর নিচে কোনো x রাখবো না, যে প্রথম সমীকরণের x এর নিচে কোনো x থাকবে না, দ্বিতীয় সমীকরণে y এর নিচে y থাকবে না, তৃতীয় সমীকরণে z এর নিচে অন্য কেউ থাকবে না, যেহেতু এখানে কেউ নেই। তাহলে এবার যেহেতু যেটার সাথে একটা -1 আছে, এই জন্য তৃতীয় সমীকরণটাকে আমরা -1 দিয়ে গুণ করে দিই। তাহলে দেখো ইহা প্রদত্ত সমীকরণ জোটের ইচেলান আকার, ঠিক আছে? এখন দেখো ইচেলান আকারে নেওয়ার পর দেখো কিউ আর এর আমরা যে মানই বসাই না কেন, যে কোনো মান আমরা বসাই, যে কোনো বাস্তব সংখ্যাও তুমি বসাও, যেটার কিন্তু একটা মান পাওয়া যাবে, কোনো সমস্যা নেই, সেটা শূন্য পাই অশূন্য পাই। তাহলে এখানে ইচেলান আকারে নেওয়ার পরে আমার সমীকরণ কয়টা? 1 2 3, আর চলক কয়টা? এক্স ওয়াই জেড 3টা। তাই ইচেলান আকারে রূপান্তরের পর চলকও 3টা, সমীকরণও 3টা। তাহলে চলক সংখ্যা সমীকরণ সংখ্যা যখন ইচেলান আকারে রূপান্তরের পর সমান হবে, সেক্ষেত্রে আমরা কি পাবো? অনন্য সমাধান পাবো, একক সমাধান পাবো, ঠিক আছে? আর একটু অল্প সময় লাগবে। এবিসি এর মধ্যে যে সম্পর্কের জন্য নিম্নের সমীকরণ জোটের সমাধান বিদ্যমান তা নির্ণয় করো। অর্থাৎ এই সমীকরণ জোটের কোন শর্তে সমাধান পাওয়া যাবে। এখন এই সমীকরণ জোটের সমাধান আছে কি নেই, সেটার জন্য আমাকে কি করতে হবে? ওই আগের মতো এটাকে ইচেলান আকারে নিতে হবে। তাহলে আমরা এটাকে ইচেলান আকারে নিয়ে নেই। কি করতে হবে? প্রথমে দেখো এই এক্স এর নিচে দুটোকে শূন্য করতে হবে, এটাকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করব, আর তৃতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণ সরাসরি বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে কি হচ্ছে দেখো, আমার হিসাবটা বলে যাচ্ছি দ্রুত, যে এটা থেকে এটা বিয়োগ করলে হবে x, থেকে এটা বিয়োগ করলে হবে x6 থেকে 2 গেলে হবে 4, 2 দ্বারা গুণ করছি, তো 2 দ্বারা গুণ করলে হবে 2, 2x বিয়োগ হয়ে গেলে তাহলে 0 হয়ে গেল। এটাকে 2 দ্বারা গুণ করলে হবে 4y, 6 থেকে 4 গেলে হবে 2y, এটা 2 দ্বারা গুণ করলে হবে 3 3 দুগুণে 6z প্লাস 6 মাইনাস 11 মাইনাস 5z, আর 2 দ্বারা গুণ করলে হবে 2a b মাইনাস 2a। আর এই তৃতীয় সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ সরাসরি বিয়োগ L2 মাইনাস, এটা হবে L3 মাইনাস L1, এখানে ভুল আসছে, সরি, এটা হবে L3 মাইনাস L1, এটা L3 মাইনাস L1, সরি, এটা হবে L3 মাইনাস L1। এটা থেকে বিয়োগ করলে হবে কত? 0। এটা থেকে বিয়োগ করলে হবে -2y মাইনাস 4y, ঠিক আছে? তারপর এটা থেকে বিয়োগ করলে হবে
7z আর এখান থেকে 3z মাইনাস মাইনাস প্লাস 7 প্লাস 3 10z। এখানে যে আবার বলছি এটা হবে L3 মাইনাস L1, L3 মাইনাস L1, একটু নোট করে নাও সবাই। এটা হবে এখানে ওই যে মানে কোথাও সেখানে হবে মানে কমান্ডটা একটু আমি আবার বলে দিচ্ছি, L3 ড্যাশ সমান সমান L3 মাইনাস L1। তোমরা এটা একটুখানি কাইন্ডলি লিখে নিও। আবার বলছি L3 ড্যাশ সমান সমান L3 মাইনাস L1। তাহলে x প্লাস এটা আসলো আমাদের। এবারে আমরা কি করবো, এটাকে জিরো করবো। জিরো করার জন্য কি করতে হবে, দ্বিতীয় সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করব, তৃতীয় সমীকরণ যোগ করব, তৃতীয় সমীকরণের সাথে যোগ করব। 2 দুগুণে 4 মাইনাস 4 জিরো হয়ে যাবে। L3 প্লাস 2L2, এটা কমান্ড ঠিক আছে। তাহলে দেখো এটা 2 দ্বারা গুণ করলে হবে 2 দুগুণে 4, এটা জিরো হয়ে গেল। 2 দ্বারা গুণ করলে হবে 5 দুগুণে 10 মাইনাস 10 প্লাস 10 জিরো হয়ে গেল। এটাকে তুমি 2 দ্বারা গুণ করলে হবে কত, 2b, হলো 2b। এটাকে 2 দ্বারা গুণ করলে হবে মাইনাস 4a, হ্যাঁ, তারপর হচ্ছে মাইনাস a মাইনাস 5a, বাকি থাকে প্লাস c। 2b প্লাস c মাইনাস 5a। এবার খেয়াল করো এই ডান মানে L3টাকে এটাকে আমরা কি করলাম, যেহেতু a এর পিছনে মাইনাস আছে এটাকে এটা প্রথমে আনার জন্য মাইনাস অন দ্বারা গুণ করে দিলাম। এটা আমি জাস্ট সাজাই দিচ্ছি, এটা না করলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এটা আমাদের ইচিলান আকার হয়ে গেল। এই যে এখানে যে কমান্ডটা দেওয়া হয়েছে এটা তুমি করতেও পারো নাও করতে পারো। এটা তুমি যদি মনে করো যে করবে তুমি করতে পারো, বা এই অবস্থায় রেখে দিলেও হবে। এটা জাস্ট লেখা হয়েছে, যদি কেউ করতে চায় সেইটা ব্যবহার করতে পারবে, ব্যবহার না করেও সে করতে পারবে। তাহলে দেখো L3 থেকে আমরা কি পাচ্ছি, 0 সমান সমান 2b প্লাস c মাইনাস 5। ঠিক আছে, আমরা কিন্তু এখানে এই কমান্ডটা ব্যবহার করিনি, কারণ এটা ব্যবহার করতেও পারি আমি নাও, এটা না করলেও কোনো অসুবিধা নেই। বলা হয়েছে যদি তুমি ব্যবহার করতে চাও এটা কমান্ড ব্যবহার করলে এখানে 5a মাইনাস 2b প্লাস c মাইনাস c আসবে, কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করিনি। তাহলে কি হচ্ছে দেখো, L3 থেকে আমরা কি পাচ্ছি, 0 সমান সমান 2b প্লাস c মাইনাস 5। এখন দেখো বাম পাশ কিন্তু 0, ডান পাশে আছে 2b মাইনাস 2b প্লাস c মাইনাস 5। আমি a এর মান, b এর মান, c এর মান কিন্তু জানি না, আমি ইচ্ছা মতো নিতে পারি। ঠিক আছে, তাহলে abc এর মানের, abc এর যে মান আমি বসাইলে ডান পক্ষ 0 হতেও পারে নাও হতে পারে। ডান পক্ষ যদি 0 হয় তাহলে কি হচ্ছে দেখো, ডান পক্ষ 0 হলে 0 সমান সমান 0, সমীকরণটা সত্য, ওই সমীকরণটা বাদ। তাহলে আমার সমীকরণ হয় কয়টা, দুইটা, চলক তিনটা। তাহলে চলক সংখ্যা বেশি, সমীকরণ সংখ্যা কম, সেক্ষেত্রে আমরা একাধিক সমাধান পাবো। কিন্তু 0 সমান সমান এই ডান পাশে যে রাশিটা আছে 2b প্লাস c মাইনাস 5, এটার মধ্যে 0 না হয়, অর্থাৎ 0 সমান সমান যদি মনে করি এখানে এটার মধ্যে যদি 3 হয়, এটার মধ্যে যদি 6 হয়, তাহলে কিন্তু সমাধান পাওয়া যাবে না। কিন্তু প্রশ্নে আমার কি বলছে যে এবিসি এর মধ্যে কোন সম্পর্কের জন্য সমাধান পাওয়া যাবে, সমাধান থাকবে। সমাধান থাকতে হলে শর্তটা কি হতে হবে, এই ডান পাশে যে রাশিটা আছে 2b প্লাস c মাইনাস 5, এটার মান কি হতে হবে, 0 হতে হবে। সেই জন্য আমরা বলছি প্রদত্ত সমীকরণ জোটের সমাধান থাকবে যদি 2b প্লাস c মাইনাস 5, অর্থাৎ বাম পাশে যে ডান পাশে যে রাশিটা আছে যদি এটার মান 0 হয়। এখান থেকে আমরা যদি 5 টাকে ডান পাশে নিয়ে যাই, যদি 2b প্লাস c সমান সমান 5 হয়। এটাই হচ্ছে আমাদের আজকের মানে নির্ণয় সম্পর্ক। ঠিক আছে, বা নির্ণয় শর্ত। হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত আজকে শেষ হয়ে যাচ্ছে। হ্যালো, তোমাদের কোনো প্রশ্ন আছে? না স্যার। হ্যাঁ, আমরা যে যে ইতিলান আকারে নিলাম, ঠিক আছে, আমাদের যে সামনে যে চ্যাপ্টার গুলো আছে এই ইতিলান আকারে কি করে নিতে হয়, কখন একক সমাধান থাকে, কখন একাধিক সমাধান থাকে, কখন সমাধান থাকে না, এই 3টা অঙ্ক তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, সামনে যে ক্লাসটা আছে এই সমীকরণ জোটের উপর আগামী ক্লাসে আমি সমাধান নেই, একক সমাধান এবং
তারপরে হচ্ছে একাধিক সমাধান, এই প্রত্যেকটা একটা একটা করে অঙ্ক তোমাদেরকে দেখাবো, এবং পরে একটা মিশ্র অঙ্কের কি করে 3টে সমাধানই থাকতে পারে ভিন্ন ভিন্ন শর্তে, সেটা আমরা আগামী ক্লাসে দেখবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর আয়োজনের জন্য। তো আমরা আজকে এখানে শেষ করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।